আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় নিয়ে। এর আগের ক্লাসে আমরা অধ্যায় 2 এর জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যায় 2 এর অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই। শ্রম পচনশীল ব্যাখ্যা করো। এর আগের ক্লাসে আমরা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই 4টি উপাদানের জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার দিয়েছি। এখন আমরা জেনে নিব শ্রম পচনশীল কিভাবে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি পচনশীল উপাদান। একে জমিয়ে বা সঞ্চয় করে রাখা যায় না। কোনো শ্রমিক যদি কোনো একদিন কাজ না করে তবে উক্ত সময়ের শ্রমকে সে সঞ্চয় করতে পরে তা ব্যবহার করতে পারবে না। তার মানে হলো একজন শ্রমিক যদি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে কোনো কাজ করতে না পারে বা তার শ্রমটি বিনিয়োগ করতে না পারে, সেক্ষেত্রে সেই শ্রমটি সঞ্চয় করতে পারবে না, বরং তার শ্রম সময়ের সাথে সাথেই নিঃশেষ হয়ে যাবে। তাই বলা যায় শ্রম একটি পচনশীল পণ্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিলাম শ্রম কিভাবে পচনশীল। এখন আমরা জেনে নিব শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন ব্যাখ্যা করো। পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে। যে শ্রমিক শারীরিক ও মানসিক শ্রম দিয়ে থাকে তাকে শ্রমিক বলে। পণ্যদ্রব্য বিক্রির সময় বিক্রেতা ক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা হস্তান্তর করতে পারে, কিন্তু শ্রম বিক্রির সময় শ্রমিক তার শ্রমকে হস্তান্তর করতে পারে না। তাই যেখানে শ্রমের প্রয়োজন সেখানে শ্রমিককে যেতে হয়। এজন্য বলা হয় শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন। তার মানে আমরা যে বিষয়টি পেলাম তা হলো যে শ্রমিক শারীরিক ও মানসিক শ্রম দিয়ে থাকে তাকে শ্রমিক বলে। পণ্যদ্রব্য বিক্রির সময় বিক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা হস্তান্তর করা যায়, কিন্তু শ্রম বিক্রির সময় শ্রমিক তার শ্রমকে হস্তান্তর করতে পারে না। তাই বলা হয় শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন। এখন আমরা জেনে নিব শ্রম একটি জীবন্ত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে যে সকল উপকরণ বিদ্যমান তাদের মধ্যে একমাত্র শ্রমই হলো জীবন্ত উপকরণ। যারা শ্রম প্রদান করে তারা মানুষ, আর প্রাণী হিসেবে মানুষের জন্ম ও মৃত্যু আছে। যতদিন একজন মানুষ জীবিত থাকে এবং কর্মক্ষম থাকে ততদিন সে শ্রম প্রদানে সক্ষম। তার মৃত্যু বা অক্ষমতা শ্রম সরবরাহকে বাধাগ্রস্ত করে। তাছাড়া শ্রম সরবরাহকারী হিসেবে মানুষের চিন্তা চেতনা দিয়ে কার্য সম্পাদন করতে পারে এবং প্রতিবাদ করতে পারে। তাই বলা যায় শ্রম একটি জীবন্ত উপাদান। এখন আমরা জেনে নিব ভূমি আদি ও মৌলিক উপাদান ব্যাখ্যা করো। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বললেও প্রকৃতির অবাধ দান, মাটি, পানি, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদ নদী ইত্যাদি সবকিছু ভূমির অন্তর্ভুক্ত। প্রকৃতিতে পাওয়া যায় বলে এর কোনো যোগান দাম নেই এবং এটি অবিনশ্বর। পৃথিবীর সৃষ্টির প্রথম দিকে যে পরিমাণ জল ও স্থল ছিল আজও সেই পরিমাণ আছে, ফলে এর যোগান সীমিত। যেহেতু এটি প্রকৃতিতে স্থায়ীভাবে অবস্থান করছে সেহেতু এটিকে হস্তান্তর করা যায় না। এখন আমরা জেনে নেব সংগঠন উদ্দেশ্য কেন্দ্রিক ব্যাখ্যা করো। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। সংগঠন যত ছোটই হোক না বা যত বড়ই হোক না কেন তার অবশ্যই নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে।
এর মাধ্যমে মুনাফা লাভের আশায় উৎপাদনের অন্যান্য উপাদানগুলোকে একত্রিত করা হয়। উপাদানগুলো একই উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয়। এখানে সকলের উদ্দেশ্যে একই থাকে এবং তাই বলা যায় সংগঠন উদ্দেশ্য কেন্দ্রিক। তার মানে হলো আমাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিতকরণ করা, ভূমি, শ্রম, মূলধন এই তিনটি উপাদানকে একত্রীকরণ করার কাজই হলো সংগঠন। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফা লাভের আশায় উৎপাদনের যে অন্যান্য উপকরণগুলো, যে বাকি তিনটি উপাদান রয়েছে, তার মানে যে কোনো একটা নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যেই তিনটি উপকরণকে একত্রিতকরণ করা হয়। এখন আমরা জেনে নেব সকল অর্থই কি মূলধন? ব্যাখ্যা করো। না, সকল অর্থই মূলধন নয়। যে বস্তু লেনদেন সম্পাদনের কাজে ব্যবহৃত হয় তাকে অর্থ বলে। অপরদিকে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে। তার মানে হলো যে বস্তু লেনদেন সম্পাদনের কাজে ব্যবহৃত তাই অর্থ হিসেবে গণ্য হবে। অপরদিকে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে। অর্থ মূলধন কিনা তা নির্ভর করে এর ব্যবহারের উপর। অর্থকে যদি আয় উপার্জনের কাজে ব্যবহার করা হয় তবে অর্থকে মূলধন বলা যায়, কিন্তু অর্থকে যদি আয় উপার্জন ছাড়া অন্য কোনো কাজে, যেমন পরিবারের ব্যয় নির্বাহ করা, কাউকে দান করা ইত্যাদি কাজে ব্যয় করা হয় তবে অর্থকে মূলধন বলা যাবে না। এখন আমরা জেনে নিব মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। মূলধন সম্পর্কে অর্থনীতিবিদ বমবয়ার্ক বলেছেন, ক্যাপিটাল ইজ দ্য produced means the production. Capital is the produced means of production. অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনের উপকরণগুলোর মধ্যে শ্রম এবং সংগঠন মানব সৃষ্ট। মানুষ শ্রমের দ্বারা যা উপার্জন করে তা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রয়োজন মেটাতে ব্যয় করে। তবে মোট উপার্জনের সবটুকু পারিবারিক প্রয়োজনে ব্যয় নাও হতে পারে। মোট উপার্জনের যে অংশ ব্যয় মেটানোর পর অবশিষ্ট থাকে তা সঞ্চয় হিসেবে গণ্য হয় এবং অধিক উৎপাদনের আশায় তা পুনরায় বিনিয়োগ করা হয়। এরূপ বিনিয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। মানুষ তার শ্রম দ্বারা যা উৎপাদন করে তাই তার উপার্জন। এই উপার্জন হতে সঞ্চয়ের মাধ্যমে মূলধনের সৃষ্টি হয়। তাই মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। এখন আমরা জেনে নিব ভূমির উৎপাদন ব্যয় নেই। ব্যাখ্যা করো। ভূমি হলো এমন একটি প্রাকৃতিক সম্পদ যা দ্রব্য বা সেবা, খনিজ সম্পদ, মাটির পুষ্টিকরতা, পদার্থ, পানি, বন্যপ্রাণী, ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের উপরিভাগে গাছপালার বর্ধনশীল প্রক্রিয়া। ভূমি বলতে ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় প্রকৃতি থেকে পাওয়া সব সম্পদকেই ভূমি বলে। ভূমি প্রকৃতির এমন একটি উপাদান যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারেনি এবং পারবেও না। এ কারণেই ভূমির কোনো যোগান বা উৎপাদন খরচ বা ব্যয় নেই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে অধ্যায় 2 এর যে অনুধাবনমূলক প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নিলাম তা অবশ্যই খাতায় লিখব এবং খাতায় লিখে বাসায় পড়ব এবং বোঝার চেষ্টা করব, বাসায় প্র্যাকটিস করব বেশি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।